হিসাবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। আমার হলে এলাকায় ইলেকশন করতে উনি অত কঠিন কথা কয় কেরে? আর এত চক্রান্ত, এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই। আমি তো বিবেক দিয়ে কথা বলি, দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম। আরে আমি তো মরে যাব, আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো দেশের মানুষ, আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না, আমার তো বিবেক আছে। এই যে একটু আগে আমার এক সাংবাদিক বন্ধু, আমার একদম প্রিয়, নামটা তার নাইবা বললাম, হ্যাঁ আপনি কেন বললেন? হ্যাঁ কেন বললেন আপনি? হাসিনার সময় অন্তত দেশ ছিল। আমি এখনো সেই বন্ধুকে বলতেছি, সাংবাদিক বন্ধুকে, আপনি অত্যন্ত সিনিয়র এবং আমার প্রিয়, আপনাকে বলতেছি ইয়েস, হাসিনার সময় গণতন্ত্র ছিল না, ফেসিজম ছিল। হাসিনা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করছে, হাসিনা হাজার হাজার মানুষকে জেলখানায়, হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা করছে, হাসিনা শত শত মানুষকে হত্যা করছে, তার জন্য তার চরম শাস্তি হওয়া উচিত, বিচারে। এই ব্যাপারে আমার কোনো অন্যায় আপত্তি কেন? এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার হোক, কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি। ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর রাজাকার, আল শামস এবং দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন, আপনি এটাকে গণভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। যুদ্ধ হলে 2 পক্ষে রাইফেল দেওয়া হয়, আমি বাংকারে রয়েছি, পাঞ্জাবির বুকে গুলি করছি, পাঞ্জাবি আমার বুকে গুলি করছে, গুলাগুলি হয়, মারামারি হয়, 2 পক্ষে যুদ্ধ হয়, সেটার নাম হলো যুদ্ধ। এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, এইটা নির্মোহভাবে করা হয় নাই, নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে 71-এর, এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে, আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয়, তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই। 1, 2 হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে, উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। এখন আবার উনি আজকের যে অপরাধী যারা, তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটর হয়েছে। হ্যাঁ, তুমি হইলে বরের পিসি কনের মাসি, বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না। সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না, যে লোকটা প্রসিকিউটর হবে সে হবে একদম নিরপেক্ষ। সে নিরপেক্ষ হয় কেমনে? এই ছেলেটি তো, ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না, আমার বন্ধু সে, যদিও বয়স আমার 15 বছরের ছোট। এই যে যিনি এখন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, উনি তো শিবিরের কর্মী, উনি তো শিবিরের রাজশাহী ইউনিভার্সিটি যারা হত্যা হয়েছে 2 পক্ষে মিললে, উনি খুনের আসামি, ওই খুনের আসামি 81, 82, 83 ওই সময়ের খুনের আসামি। এবং উনি যাদেরকে নিয়ে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী, এম চিনি তো সবাইকে। তাইলে কি বলবো আমি, যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের? ওই যারা পালায়ে গেছে তাদের, যারা এই দেশে স্বৈরতন্ত্র এবং ফেসিজম কায়েম করছিল তাদের। আমি বিচারের ব্যাপারে আমার কোনো কথা, কিন্তু এটা প্রশ্নটা কি উঠবে, এই প্রশ্নটা এখন না হোক, এই যে যদি 26 সনের 12ই ফেব্রুয়ারি ইলেকশন হয়, এমনকি যদি বিএনপিও ক্ষমতায় যায়, জনাব তারেক রহমানও যদি প্রধানমন্ত্রী হয়, তখন তো কোর্টগুলা গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলা চলবে। তখন তো রিট বেঞ্চগুলো আসবে, রিয়েল ভাবে রিট বেঞ্চগুলো আসবে। রিট বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই লর্ড, এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে, সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেঠিক ছিল। এবং আমি নিশ্চিত, আমি যতটুকু আইন লেখাপড়া করছি, আমি বিএনপি হিসাবে কইতেছি না, নেতা হিসাবে আইন লেখাপড়া করছি, আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে। এবং যদি রায় দিয়ে দেয় কোর্ট, এই হাইকোর্ট, যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি, এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা অ্যাপিলেট ডিভিশন যদি এটাকে ওন করে, ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি, তখন কি হবে?
যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে কোর্টই তো সঠিক ছিল না, তার রায়ের কি মূল্য আছে? আমি বলতেছি এই কথাটা কইলেই কয় ওই যারা আমার এলাকায় ইলেকশন করতে কয় উনি অত কঠিন কথা কয় কেন? আরে আমি তো মরে যাব, আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো দেশের মানুষ, আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না, আমার তো বিবেক আছে, আমি তো বিবেক দিয়ে কথা বলি। দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম। কাজে আমি বলতেছি যে এইটা জিনিসটা এইরকম হয়েছে। তখন যদি তারা শেখ হাসিনাকে ভারত থেকে ধরে না ফাঁসি দিতে পারে আমার কোনো আপত্তি নেই, আমার কেন আপত্তি থাকে, দেখ দিকে ফাঁসি। কিন্তু এটার সাথে আমি একমত হব না, অন্তত কোর্টের কনস্টিটিউশন যেটা করছে, কোর্টটা যেভাবে গঠন করছে এটার সাথে আমি একমত হব না। যুদ্ধ অপরাধীদের কোর্টে, রাজাকার আলবদরের কোর্টে এদের বিচার হইতে পারে না। এক, এই কারণে আমি আজকে কালকেও কিছু কথা বলছি, আজকেও বললাম। অনেকেই বলতে পারে আমার দল কি কয় ফজলুর, আমার দল অভিনন্দন জানাইছে। আমি তো বলি নাই কেন অভিনন্দন জানাইলেন, আমার দলের বিরুদ্ধে আমি কিছু, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে কোর্টের কনস্টিটিউটটা ঠিক হয়। এই হলো কথাটা। আমি আমার দলের সমস্ত সিদ্ধান্ত মানি। এখনই যদি দল বলে যে ইয়েস শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আর পিছনে আছে পৃথিবীর শক্তিমান ষড়যন্ত্রকারীরা, ইলেকশন করলে সারা বাংলাদেশে এখন 5টা সিট পাবেন, এর যত গুণ, বেত্তমিজ, বেতাসির, বেয়াদ্দব, সব গুণ বেঈমানেদের আছে। উনি হইলেন আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি। আমার তো অপমানে 2 গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে। এরে বেটার বাচ্চারা, ওই কালকে কথাটা বলছে, ওই যে এইটার জন্য আমাকে প্রশ্ন করছে আমার এক সাংবাদিক বন্ধু, এই কথাটা কেন বললেন? হাসিনার সময় অন্তত দেশ ছিল, এখন দেশও নাই। আমি সেই বন্ধু শোনার জন্য বলতেছি, আমি এটা বলছি হাসিনার সময় গুম হইছে, খুন হইছে, লুট হইছে, কেস হইছে, সব কিছু হইছে, অন্যায় কাজ হইছে, কিন্তু হাসিনার সময় প্রত্যেক জায়গাতে কিছু নেতৃত্ব ছিল, ভোট না করেও কিছু নেতৃত্ব ছিল। এমপি সাহেব ছিল, উপজেলা চেয়ারম্যানরা ভোট করে নাই, কিন্তু একটা মানুষ বিপদে পড়লে ওরা ওদের প্রয়োজনেই শুনতে হয়েছে এই যে নিরীহ লোকটার কথা। এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, আমি তো আইছিলাম আপনার কাছে, আমার তো এই বিপদ। এখন এই জায়গাটা নাই। এখন একজনে অপরাধ করলে কোথাও যাওয়ার জায়গা নাই। আমি সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমি ফজলুর রহমান গেছি, কেউ উত্তর দিতে পারে না। আমি বলতে পারি এই কালকে রাত্রে গেছি, পরশু রাত্রে গেছি। সাধারণ একজন অফিসার একটা ঘটনা ঘটাইছে এলাকাতে, সেইটার বিচার পাওয়ার জন্য আমি তার উপরের অফিসার জেলা, তার উপরের অফিসার বিভাগ, তার উপরের অফিসার আরো বাংলাদেশের সর্বোচ্চ অফিসার, তারপরে গেছি তার সচিব, সর্বোচ্চ সচিবের কাছে। তারপরেও তারা বলতে পারে নাই যে এইটা ফজলু ভাই আমরা এই করব। অর্থাৎ এখন কে কোথায় নেতৃত্ব করতেছে, কে কোথায় কি করতেছে কেউ কিছু জানে না। সবকিছু হতেছে গোপনে, সবকিছু দুষ্কর্ম হইতেছে বিদেশিরা। এই যে আলী রিয়াজ একজন, যারা আছে এই যে খলিল একজন, এরা হইল বিদেশি নাগরিক। এদেরকে আমেরিকা পাঠাইছে, আমি বলবো না, যে কোনো শক্তিমান দেশ সেদেরকে পাঠাইছে, যে দেশের নাগরিক তারা আসছে। আইসা এরা রবার্ট ক্লাইভের মতো আমার দেশটাকে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে। মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরা আমার দেশের সংবিধান লিখে দেওয়ার কে, আমার দেশের সনদ লিখে দেওয়ার কে? এরা কেন বলবে যে আমরা এই সনদ লিখে দিলাম, এটার উপরে গণভোট হবে এবং 270 দিন পর্যন্ত এই গণভোট হইলে পরে এমপি যারা হবে তারা এই 270 দিন পর্যন্ত গণপরিষদের মেম্বার থাকবে। আমার তো অপমানে 2 গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে। এরে বেটার বাচ্চারা, ওই ইলেকশন করবো আমি 2.5 লাখ ভোট পামু, তুই 2,500 ভোট পাইবে না, তুই কে রে? আমি কি করবো পার্লামেন্টে গিয়া আমার এইটা লিখে দিবে, তুই কে? এই কথাটা আমার দল তো বড় করে বলে না, আস্তে আস্তে করে। বিএনপির মতো দল তো বলবে নো, পার্লামেন্ট ইলেকশন দেন, যারা মেজরিটি হবে তাদের দায়িত্ব দেন। আমরা পার্লামেন্টে গিয়ে সমস্ত দল, জামাত হোক, শিবির হোক, এনসিপি হোক, যেই হোক, একজনও মেম্বার যদি কারো থাকে সবাইকে নিয়ে বৈশা আমরা সংবিধানটা সংশোধন করব এবং সেই সংশোধনের পথে আমরা 5ই আগস্টের শহীদদের রক্তের মর্যাদা দিব না। এরা লেখা দিব আমরা কি করব, পার্লামেন্টে গিয়ে 12,75,00,000 লোক এদেশে ভোট দিবে। এরপরে এদেরকে যে আমেরিকা থাকে 2 পয়সার দাম নাই যার, হ্যাঁ,
রাস্তার থেকে টুকায় টুকায় খায়, ওই চালায় খায়, ট্যাক্সি চালায় খায়। এর কথা শুনে আমার দেশের সংবিধান আমার লেখন লাগবো, আমার লজ্জা হয় না কেন? এটা তো মুক্তিযুদ্ধের। এই কারণে আমি বলি এই দেশে, বাংলাদেশ এখন আর দেশ নাই। আর ইউনূস সাহেব হইল এমন ধরনের, আমি ওনাকে 85 বছরের মানুষ, খারাপ কথা বলতে চাই না, উনি নোবেল পাইছে, কিন্তু ইউনূস সাহেব হইল সব দোষের দোষী। তার মধ্যে উনি হইলেন আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি। আমার এই যে বন্দর দেয়া দেওয়া, আমার এই সমস্ত করিডোর দেয়া দেওয়া, আমার দেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বন্ধক দেওয়া, দীর্ঘদিন মৃত্যু, ওই যে 50 বছর ক্ষমতায় থাকবো বলা। আমি এই কথা বলবো না কেন হইলো এটা আপনি অন্যরা জিগান, আমি অত বিশ্বাস রাখতেন। তবে আমি বললাম ইউনূস সাহেব এই দেশের মঙ্গল চাই, তার কাছে এখন দেশ পড়ছে এবং তার পিছনে আছে পৃথিবীর শক্তিমান ষড়যন্ত্রকারীরা, এবং সেই ষড়যন্ত্রকারীদের প্রতিনিধিরা 11 জন থেকে 19 জন আমার দেশে এসে বসে আছে। তারাই দেশ চালা, এখানে অন্য কেউ কিছু না, কেউ কিছু নাই দেশে। ওই যে মন্ত্রী ফন্ত্রী যারা উপদেষ্টা, কেউ কিছু না। কতগুলা ছেলে পেলে, এগুলোর আমি সবসময় বলি এদের বিয়ে দিয়ে কথা বলতে হয়। সব এদের সব গুণ আছে, বিয়ের যত গুণ, বেত্তমিজ, বেতাসির, বেয়াদ্দব, সব গুণ বেঈমান এদের আছে। এরা হইল ইউনূসের বাপ বা ইউনূসেদের বাপ। আর হইল কালো শক্তি জামাতে ইসলাম, এরা হইল ক্ষমতায়। জামাতে ইসলাম ইলেকশন করলে সারা বাংলাদেশে এখন 5টা সিট পাবে না, যে কারণে ইলেকশনে তারা যাইতে চায় না। সমস্ত ক্ষমতাটা তারা দখল করে রাখতে চায় বিনা ভোটে। এই কারণে আমি বলছি যে এই দেশে সব কিছু আছে, কিন্তু বাংলাদেশটা নাই। আছে শুধু সেই দেশটা নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে। এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত, এবং এইটা 12 ফেব্রুয়ারি হওয়া উচিত 26-এর, এবং যে দল বেশি মেজরিটি পাবে, যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব ছেড়ে দিলে অন্তত গণতন্ত্রের ট্রেনটা লাইনে উঠবে, না হলে দেশের বিপদ আছে। এই কারণে আমি বলি যে এই দেশটা নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে। ধরেন এই যে ইলেকশনের কথাই আপনি বলেন, এটা বলে আমি শেষ করব। বিএনপি ইলেকশনে যাবে, আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগ ইলেকশন যাইতে দিব আমরা? সে তো নিষিদ্ধ দল, আসবে না। কাজে একটা পোর্শন ভোট তো বাইরে রয়ে গেল। আওয়ামী লীগ গেল না, 14 দল গেল না, জাসদ গেল না। ওই যারা যারা আছে, অন্যরা যারা আছে, কমিউনিস্টরা বলে দিচ্ছে যে না আমরাও যাব না। তাইলে রইল কে? বিএনপি, তার সাথে কিছু ছোট ছোট দল যাদেরকে সিট সার্ভ করতেছে, আর হইলো জামাত, এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন সহ কিছু দল। এখন জামাত কি কইতেছে? আমরা ইলেকশনে যাব না। কি দেওয়ান লাগবো? আমাদেরকে কালো গায়ের দুধ দেওয়ান লাগবো, দুধ খাওয়ার আবার বাটি দেওয়ান লাগবো, আমাদেরকে আবার উপপ্রধানমন্ত্রী করণ লাগবো, ভোট ফায়ার না পায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদেরকে পিআর দেওয়ান লাগবো, সিআর দেওয়ান লাগবো, সিএস দেওয়ান লাগবো, তা নইলে আমরা ইলেকশনে যাব না। তার ভোটের আগেই গণভোট করণ লাগবো। জামাত কইতেছে গণভোট কি? ওই যে জুলাই আন্দোলনের গণভোট, জুলাই সনদের। আর আমরা কইতেছি, মুক্তিযোদ্ধারা কইতেছি আমরাও চাই গণভোট ইলেকশনের আগেই। যে যারা আলবদর রাজাকার ছিল, যাদের পূর্বপুরুষ, এবং যারা এখনো পাকিস্তান চায়, এরা ইলেকশন করতে পারবে কিনা, এইটার একটা গণভোট। যা হোক, সেই কথা চাইরা জামাত যদি ইলেকশনে না যায়, ইসলামী আন্দোলন কোনো দলই যদি না যায়, বিএনপি কি একা একা ইলেকশন করবে? করলে কি ইলেকশন ঠিক গ্রহণযোগ্য হবে? জিনিসটা তো কোথায় পেস্টা লাগছে দেখেন। কিন্তু আওয়ামী লীগ তার পক্ষের কোনো লোক ইলেকশনে, কোনো দল ইলেকশনে আসবে না। আবার জামাত তার সঙ্গের কোনো দল ইলেকশনে আসবে না। তাহলে বিএনপি একা একা ইলেকশন কেমনে করবে? এর খুব ইজি প্রশ্ন। তাহলে জামাত যে এত দাবি করতেছে, এত কিছু করতেছে, এত দাবি কে মিটাবে? যে ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এই কারণে আমি বলতেছি যে ইলেকশন এই দেশে না হওয়ার সম্ভাবনা এখনো আছে। যে কারণে তারেক রহমান সাহেব বলে যে ইলেকশন নিয়ে এত ষড়যন্ত্র কেন হচ্ছে। হ্যাঁ, আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য, যার উপরে আমাদের দায়িত্ব এইসব ব্যাপারে, মানে এই লাইনের ব্যাপারে যার উপরে দায়িত্ব, জনাব সালাউদ্দিন আহমদ, খুব মিষ্টি ভাষায় উনিও কইতেছে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হইতেছে, এবং বলতেছে উনার মতো লোকও খুব মিষ্টি ভাষায় বলতে বাধ্য হয়েছে, ইউনূস সাহেবরা মনে রাখেন, আপনারা কি এইটা মনে রাখলে আমরা খুশি হব যে আপনারা কিন্তু নির্বাচিত সরকার না। এটার অর্থ কিন্তু অনেক গভীরে, তাই না? কাজে আমি বলি এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত, এবং এইটা 12 ফেব্রুয়ারি হওয়া উচিত 26-এর, এবং যে দল বেশি মেজরিটি পাবে, যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব ছেড়ে দিলে অন্তত
গণতন্ত্রের ট্রেনটা লাইনে উঠবে। আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন, একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা সবার মডেল দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়। জি ডক্টর রহমান, আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোন একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে, কোন মুসলিম বিশ্বে, কোন মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরব, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর, 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে, এখনো তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ। এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কোরআন সুন্নাহর কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে। এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য। এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা
খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক নয়। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির ঠিক, শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে ব্যাপারে আমাদের অবস্থান? জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায়, এগুলা প্রতিবাদ করি যখন যেটা আমরা উপযুক্ত। কিন্তু জামাত ইসলামী কি সেই প্রতিবাদ সমর্থন করে নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন, সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন, নাকি আপনাদের রাজনীতিতেও মানে আমরা নাকি আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে আমরা দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু ক্ষমতা রাজনীতি আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নেই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিকতা, এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নেই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, রাজনীতি আদর্শ থেকে বাইরে, রাজনীতিকে আদর্শের বাইরে। যে স্লোগান, হ্যাঁ না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎলোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে, কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন। অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না,
কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছেন সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ। আচ্ছা, আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। দুই নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ, রাজনীতিকে অ্যানালাইজ করার শক্তি আমার ছিল না। আমি এই আঙ্গিনার কেউ ছিল না। শফিকুর রহমান, মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাবো না। আমি ওই বিতর্ক পছন্দ করি। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেচার। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসেবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি। ওকে, ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময়ে আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না, কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড।
আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে